আসসালামু আলাইকুম। ইকোনমিক্স স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশের আজকের এই ইভেন্ট ইকোনমিক্স অফ মানি, এই ইভেন্টে যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার পরে এসএসবি প্ল্যাটফর্মের প্রথম লাইভ ইভেন্ট। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই আশা করি আমাদের পূর্বের ইভেন্টগুলোর সাথে অনেকেই পরিচিত আছেন। আজকের ইভেন্টে আমরা ইকোনমিক্স অফ মানি বা অর্থের যে অর্থনীতি সেটি নিয়ে আমরা কথা বলবো। আসলে অর্থ বা মুদ্রা দুটো বাঙালির জন্য প্রায় সমার্থক হয়ে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমরা আমাদের এই ইভেন্টে আসলে আপনাদেরকে যে বার্তাটি দিতে চেষ্টা করব সেটা হবে আমাদের পরবর্তী ইভেন্টের সূত্র ধরে, অর্থাৎ আমরা পরবর্তী ইভেন্টকে সামনে রেখে আমরা বাজেট নিয়ে একটি ইভেন্ট করতে যাচ্ছি। সেই বাজেট ইভেন্টের পূর্বে আপনারা আজকে অর্থের কিছু বিষয় নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করবেন, তাহলে আপনাদের বাজেটের পরবর্তী আলোচনাগুলো বুঝতে এবং শোনার আগ্রহ হয়তো সৃষ্টি হতে পারে। আমাদের সাথে অর্থনীতির শিক্ষার্থী, প্রফেশনাল, একাডেমিশিয়ান যে যারাই আছেন সবাই আশা করি আমাদের ইভেন্ট দেখবেন, শেয়ার করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এসএসবি এর প্ল্যাটফর্মে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করা যাক আজকের ইভেন্টের মূল আলোচনা। আসলে আমাদের ইকোনমিক্স অব মানি এটি আমরা যেভাবে চিন্তা করি তার থেকে একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করা যায় কিনা সেই প্রসঙ্গ নিয়ে আজকের আমাদের এই ইভেন্ট। মানে ব্যতিক্রম ভাবে আপনি কিভাবে চিন্তা করতে পারেন, এবং অর্থের অনেক গুরুত্ব রয়েছে, অর্থনীতির অনেক গুরুত্ব রয়েছে। অর্থনীতির সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা বারবার অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভারী ভারী অনেক শব্দ শুনে থাকি। কিন্তু এই ভারী ভারী শব্দগুলোর আড়ালে আমাদের অর্থনীতির যে সহজ পরিভাষা, অর্থের যে সঠিক সংখ্যা, সেটি আমাদেরকে অনুধাবন করা প্রয়োজন এবং ভিন্নভাবে চিন্তা করা প্রয়োজন। কারণ আমরা সামাজিকভাবে যখন চলাফেরা করি, আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি বা আলোচনা শুনি, তখন আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবা উচিত বা আমাদের নিজেদের মতো করেও চিন্তা করা উচিত। শুধুমাত্র বই পুস্তকের ভাষায় আমরা যদি আহ অর্থনীতিকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আসলে সরকারের যে নীতি অথবা আন্তর্জাতিক যে নীতি, সেগুলো আমরা খুব ভালো করে বুঝে উঠতে পারবো না। সেখানে যে ফাঁকি রয়েছে অথবা সেখানে যে চমৎকার কোনো বিষয় রয়েছে, সেটি আমরা অনুধাবন করতে পারবো না। অর্থনীতি অনুধাবন করতে হলে বা অর্থনীতিতে যে মজা আছে বা অর্থনীতি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা রাষ্ট্রের জন্য, সেটি আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে কিন্তু অর্থনীতির সহজ সহজ বিষয়গুলোকে অনুধাবনযোগ্য করে নিতে হবে। অর্থাৎ সহজ আমরা জানি, কিন্তু সেটি অনুধাবনযোগ্য না হলে আমরা অর্থনীতির মূল অর্থটাই হারিয়ে ফেলবো। আমি শুরুতেই কৌটিল্যের চাণক্য সূত্র একটা উদ্ধৃতি দিয়ে আমি শুরু করছি। সেখানে কৌটিল্যের চাণক্য সূত্র 1 থেকে 6 বলা হয়েছিল যে সুখের মূল হলো ধর্ম। এখানে ধর্ম বলতে নৈতিকতা বা ধার্মিকতাকে বোঝানো হয়েছিল। আর ধর্মের মূল অর্থ অর্থনীতি বা ধর্মের মূল অর্থ। এই অর্থ বলতে অর্থনীতি এবং রাজনীতিকে বোঝানো হচ্ছিল। অর্থের মূল সঠিক শাসন, সঠিক শাসনের মূল হলো বিজয়ী অভ্যন্তরীণ সংযম, বিজয়ী অভ্যন্তরীণ সংযমের মূল নম্রতা, নম্রতার মূল হলো বয়স্কদের সেবা করা। খুবই চমৎকার চাণক্যের এই সূত্রের উদ্ধৃতি, এবং এটি আসলে বাস্তব। আমাদের আহ এই যে আমাদের জীবন, দৈনন্দিন যে জীবন প্রবাহ, সেখানে কিন্তু এই নীতিটা বা এই উদ্ধৃতিটা খুবই প্রকটভাবে রয়েছে। আমি আবারও এটাই রিপিট করছি যে সুখের মূল হলো ধর্ম, ধর্মের মূল হলো অর্থ, অর্থের মূল হলো সঠিক শাসন, সঠিক শাসনের মূল হলো বিজয় অভ্যন্তরীণ সংযম, বিজয়ী অভ্যন্তরীণ সংযমের মূল নম্রতা, নম্রতার মূল হলো বয়স্কদের সেবা করা। এটি আমরা শেষের দিকে না হয় আরেকবার আলোচনা করব বা এটার ব্যাখ্যায় যাব। আমরা আমাদের যে ইকোনমিক্স অফ মানি সেটিতে ফিরে যাই। আসলে অর্থ বলতে আমরা কি বুঝি? বইয়ের ভাষায় বলতে গেলে আমাদের অর্থ হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা যখন কোনো কিছু ক্রয় বিক্রয় করি
বা বিনিময় করি, এই বিনিময়ের মাধ্যম আমরা অর্থ হিসেবে ব্যবহার করি। আবার এটাকে ইউনিট অফ অ্যাকাউন্ট, আমরা হিসাবের একক হিসেবেও অর্থকে ব্যবহার করি। স্টোর অফ ভ্যালু, মূল্য, কোনো কিছুর মূল্য যখন আমরা সঞ্চয় করে রাখতে চাই তখনও আমরা অর্থের ব্যবহার করে থাকি। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার একটা আদর্শ হিসেবে বা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা অর্থকে বিবেচনা করতে পারি। অর্থের এই বিবেচনা আমি যে কয়টা বললাম, যে বিনিময়ের মাধ্যম ধরি অথবা আমরা হিসাবের একক ধরি অথবা স্টোর অফ ভ্যালু, যাই বলি না কেন, অর্থের এই এককটা বইয়ের ভাষায় বলা আছে এবং আমরা এটা দেখি যে আমি বাজারে কোনো কিছু ক্রয় করতে গেলে আমাকে বিনিময়ের জন্য আমাকে অর্থ প্রদান করতে হয়, অর্থ অথবা আমাকে মুদ্রা পে করতে হয়। আমি মুদ্রা প্রসঙ্গে এখানে যাব না, আমাদের এই ইভেন্টে আমরা মুদ্রার ডিটেলস নিয়ে আলোচনা করছি না। আমরা এখানে অর্থের যে অর্থনীতি বা অর্থনীতিতে যে অর্থের গুরুত্ব সেটি আমরা একটু আলোকপাত করব। তো আমরা একটু দেখি যে ভিন্নভাবে একটু চিন্তা করি যে আসলে আমাদের যখন এই যে বিনিময়ের প্রয়োজন যদি না হতো, তাহলে আমরা আসলে কি অর্থের প্রয়োজন আসতো, বা আমাদের অর্থের এই যে রূপ আমরা দেখতে পাচ্ছি ফিয়াট কারেন্সি বলেন, অর্থাৎ আমরা যে এখন কাগজে মুদ্রা বা কয়েন ব্যবহার করে লেনদেন করছি, এটির প্রয়োজন হতো কিনা যদি আমাদের বিনিময়ের প্রয়োজন বা চাহিদা না থাকতো। যেমন ধরতে পারেন যে আপনি আপনার চাহিদা যা আছে, আপনি একজন মানুষ হিসেবে আপনার যা কিছু চাহিদা রয়েছে সেই চাহিদার উপকরণ বা উপাদানগুলো যদি আপনি নিজেই উৎপাদন করেন তাহলে হয়তোবা আপনি বলতে পারেন আপনার তখন তো বিনিময়ের প্রয়োজন হবে না, আপনি আরেকজনের কাছ থেকে নির্ভরশীলতার জন্য বা নির্ভরশীল হয়ে অন্য কিছু আপনাকে চাহিদা করতে হচ্ছে না, সবকিছুই আপনি নিজে উৎপাদন করছেন। তাহলে হয়তোবা আপনার অর্থের চিন্তাটা অন্যরকম হবে, অর্থাৎ আপনার তখন কোনো ধরনের মুদ্রার প্রয়োজন হবে না, বিনিময় মাধ্যমের প্রয়োজন হবে না। আর যখনই আপনি উৎপাদন থেকে বেরিয়ে যাবেন তখনই আপনি যদি উৎপাদন সময়ের সাথে সাথে কমিয়ে দেন আর সময়ের সাথে সাথে আপনার বিনিময়ের প্রয়োজনীয়তা বেড়ে যাবে, অর্থাৎ আপনার তখন এমন কিছুর প্রয়োজন হবে, আপনি তো কোনো না কোনো একটা উপায়ে অপরের উৎপাদিত কোনো উপাদান বা উপকরণ আপনাকে ভোগ করতে হবে, অর্থাৎ আপনার চাহিদা আছে এমন উপাদান উপকরণ অপর কেউ বা অন্য কেউ যে উৎপাদন করেছে বা সরবরাহ করেছে তার কাছ থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই সংগ্রহ করতে গেলেই আপনি তার চাহিদা বা তার যে ডিমান্ড সেটি আপনি পূরণ করে তারপর তার কাছ থেকে আপনার ডিমান্ড বা আপনার চাহিদাটা আপনি সরবরাহ করতে পারবেন। এটাই হচ্ছে বিনিময়। তো এখন যদি এমন হয় যে আপনি নিজেই আপনার সকল চাহিদা নিজেই উৎপাদন করেন, নিজেই প্রয়োজন পূরণ করতে পারেন, তাহলে আপনাকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ করতে হবে না বা মিডিয়াম অফ এক্সচেঞ্জের ধারে যেতে হবে না, তখন আপনার এই অর্থের প্রয়োজনীয়তাটা থাকবে না। কিন্তু অর্থের গুরুত্ব এই জায়গায় কিন্তু শেষ না, এইটার একটু পেছনে যাওয়া যেতে পারে। আমরা বলছিলাম যে দ্য ল্যাবরিকন আমাদের একটা ইএসএসবি এর একটা পাবলিকেশন বা নিউজ পোর্টাল বলা যেতে পারে, আমরা এটাকে ইএসএসবি নিউজ লেটার হিসেবে পাবলিশ করে আসছি এবং এটার মাধ্যমে আমরা মূলত ল্যাবরিকন অর্থাৎ ইকোনমিক্স এর ল্যাবরের ইম্পর্টেন্সটা আমরা সামনে নিয়ে আসতে চেষ্টা করছি এবং আমরা এখানে ভিন্ন অর্থে আমরা ল্যাবরটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। আমি এই প্রসঙ্গে এই বিষয়টা বললাম কারণ হচ্ছে এই যে মানি বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ এটা কিন্তু আপনার এক ধরনের লেবার, অর্থাৎ এটার পেছনে আপনি গেলে যেটি পাবেন সেটা হচ্ছে লেবার বা শ্রম। আদত আপনার শ্রমের দ্বারাই কিন্তু আমরা একে অপরের সাথে বিনিময় করে থাকি, অর্থাৎ আমি যদি শ্রম ব্যয় না করি তাহলে আমি কোনো কিছু উৎপাদন করতে পারবো না, আর উৎপাদন যদি আমি না করতে পারি তাহলে সেটির বিনিময়ে আমি অন্য কারো কাছ থেকে অন্য কোনো উপাদান উপকরণ চাহিদা করতে পারবো না বা আমার প্রয়োজন মেটাতে পারবো না। কাজেই পৃথিবীতে যে যেখানে যা কিছু করছে তার পেছনে রয়েছে তার শ্রম। আসলে অ্যাকচুয়ালি আপনি শ্রম ছাড়া এর পেছনে আর কিছুই পাবেন না। আর শ্রমকে যদি আপনি চিন্তা করতে যান তাহলে আপনি সেখানে দেখবেন সেখানে সময় দিতে হচ্ছে আপনার,
আপনার কর্মদক্ষতা প্রয়োগ করতে হচ্ছে, আপনার স্কিল অথবা কর্মদক্ষতা এখানে এফিসিয়েন্সি আমি এক অর্থে বলছি, সেটা হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা। আর স্কিল বলতে আমি যোগ্যতা বোঝাচ্ছি, আপনার স্কিলের প্রয়োজন হচ্ছে। এই তিনটিকে সমন্বয় করেই আপনি কিন্তু আপনার শ্রম অ্যাপ্লাই করছেন। আর এই শ্রম অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি যা কিছু পাচ্ছেন তাই হচ্ছে আপনি অপরের নিকট আপনার চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য কোনো কিছুর বিনিময় করতে পারছেন তার মাধ্যমে, ওই শ্রমের মাধ্যমে। এখন এই শ্রমকে আপনি কিভাবে এক্সচেঞ্জ করবেন সেটার জন্য যেমন আমরা জানি যে এক সময় ছিল পণ্যের বিনিময়ে পণ্য দিয়ে আমরা আমাদের লেনদেন করতাম বা এক্সচেঞ্জ করতাম। আবার এরপরে বাট্টা প্রথা ছিল অনেকদিন। তারপরে আমরা কয়েনে আসছি। কয়েনের সাথে কড়ি ছিল। অনেক উপকরণ ছিল যেগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ করতাম। তা আমাদের এই যে লেবারের এক্সচেঞ্জ, এই লেবারের এক্সচেঞ্জের জন্য আমরা অনেক মাধ্যম ব্যবহার করেছি। আর সেটার বর্তমান একটা স্ট্যান্ডার্ড একটা পজিশন হচ্ছে গিয়ে মানি বা ফিয়াট কারেন্সি, যেটাকে বলি, মানে কারেন্সিতে চলে আসছে। আর এবং এটাকে কারেন্সি, মানিটা কারেন্সি হয়ে গেছে অন্য অর্থে। এখানে কারেন্সি বলতে কারেন্সির অনেক ধরন আছে, প্রকরণ আছে। যেমন এখন যদি আমরা নন ফাঞ্জিবল টোকেনের কথা ধরি অথবা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির কথা ধরি, তাহলে সেখানটায় কিন্তু অন্য একটা জিনিস চলে এসেছে। অর্থাৎ এটা যখনই ডিজিটাল ডিভাইস অথবা আমরা বলতে পারি যে এই যে ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহারের মাধ্যমে যে ডিভাইসের যে ডেভেলপমেন্ট হলো, এই ডেভেলপমেন্টের সাথে সাথে তখন আমরা এই মিডিয়াম অফ এক্সচেঞ্জের একটা নতুন আইডিয়া আমাদের মধ্যে চলে আসলো পৃথিবীতে। সেটি হচ্ছে আমাদের এই যে এই ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাপার, যেটি বর্তমান সময়ে কেউ অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা নিয়ে অনেক ধরনের বাক বিতণ্ডা, অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছু আছে। বাট আলটিমেটলি আমরা ধরে নিতে পারি গত 70-80 বছর ধরে আমরা কিন্তু ফিয়াট কারেন্সিতে মোটামুটি পুরো বিশ্ব অ্যাডপ্ট হয়ে গিয়েছে। তো এই যে কারেন্সি বা আমরা যেটাকে মানি হিসেবে বোঝাতে চাই, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ধরে নিতে চাই, বোঝাতে চাই, সেটা শুধু কারেন্সি না, সেটা অন্য যে কোনো উপাদান দিয়েও হতে পারে। সেটার পেছনে আসলে যে লেবারটা রয়েছে, যে শ্রমটা রয়েছে, সেটি আসলে কিন্তু ইকোনমিক্স অফ মানিকে রিপ্রেজেন্ট করে। অর্থের অর্থনীতি বা মুদ্রার অর্থনীতি বা মিডিয়াম অফ এক্সচেঞ্জের অর্থনীতি যদি আমরা আদত ক্লিয়ারলি বোঝাতে চাই, তাহলে সেটি হচ্ছে আমাদের লেবার, আমাদের শ্রম। আপনি ধরেন একটা উদাহরণ, আমি একটা উদাহরণ দেব, আর আপনারা যদি চিন্তা করেন আপনাদের পারিপার্শ্বিক প্রেক্ষাপটে, তাহলে আপনারা ধরে ধরে প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাবেন যে আমি যদি একজন অটো রিক্সা চালকের কথাই ধরি, সে হচ্ছে তার একটা পরিবহন বা তার এখানে একটা বিনিয়োগ সে করেছে। এই পরিবহনের মধ্যে তার একটা বিনিয়োগ আছে। এই বিনিয়োগের যদি আমরা অর্থের মূল্য বিবেচনা করি, তা আমরা টাকায় ধরি, সেখানে 80,000 কিংবা 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে এই পরিবহনের জন্য। এখন এই পরিবহন থেকে প্রতিদিন যদি 500 টাকা করে আয় করে, এই 500 টাকার আয়ের বিপরীতে তার কিন্তু অনেকগুলো চাহিদা সৃষ্টি হয় এবং এই চাহিদাগুলো পূরণের জন্যই তো সে আয় করে। কিন্তু যদি ধরি যে সে 1 লক্ষ টাকা সে কিভাবে আয় করেছে বা সংগ্রহ করেছে, 1 লক্ষ টাকার ভেতরে আসলে কি আছে? 1 লক্ষ টাকার ভেতরে তার কোনো না কোনো ভাবে শ্রম আছে। তার শ্রম থাকতে পারে, হতে পারে তার পরিবারের কারো শ্রম থাকতে পারে। সে শ্রম দিয়ে কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা স্থান থেকে বা কোনো একটা মাধ্যম থেকে সে উপার্জন করেছে বা তার লেবারের বিনিময় সে পেয়েছে। ওই লেবারের বিনিময়টাকে সে স্টোর করেছে এবং স্টোর করে হয়তোবা সে নিজেও সেখানে পার্টিসিপেট করেছে এবং পরিশেষে 1 লক্ষ টাকার যখন তাদের সঞ্চয় হলো বা ব্যবস্থা হলো, তখন সে গিয়ে একটা পরিবহন ক্রয় করলো। পরিবহনের মাধ্যমে প্রতিদিন সে আবার শ্রম দিচ্ছে। ওই যে পরিবহনের 1 লক্ষ টাকা এবং তার প্রতিদিনের শ্রমের যে একটা ভ্যালু আছে, তার যে একটা ওয়েজ ক্রিয়েট হচ্ছে এখানে, এই দুটো একত্রিত হয়ে কিন্তু তার একটা নতুন মাত্রা বা যেটাকে আমরা ধরে নিতে পারি এটার সাথে একটা প্রফিট অ্যাড হচ্ছে, মানে যেটাকে আমরা নিট প্রফিট, মানে আমরা এক্সপেন্ডিচার বাদ দিলে যেটা থাকে নিট প্রফিটে যদি ধরে নেই, আদতে এখানে নিট প্রফিটটা যদি অ্যাকুরেটলি হিসেব করতে যাই খুব বেশি না,
খুব বেশি নেট প্রফিট হচ্ছে না, কিন্তু তার লেবারটা কিন্তু এখানে প্রতিদিনের তার একটা লেবার আছে। সে যদি ৫০০ টাকা আর্ন করে অথবা ১,০০০ টাকা আর্ন করে, সেখানে তার লেবার আছে, সেখানে তার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট মানে সে সেখানে মানে প্রিভিয়াস লেবারটাকে ইনভেস্ট করছে, আর সেই প্রিভিয়াস লেবারটা দিয়ে এবং তার প্রেজেন্ট লেবারটা দিয়ে একত্রিত করে সে আবার নতুন নতুন ভাবে সে মিডিয়াম অফ এক্সচেঞ্জের জন্য প্রিপারেবল হচ্ছে। কাজেই আদতে দিন যত যাচ্ছে, যা কিছু হচ্ছে সবকিছুর সাথে মানুষের এফিসিয়েন্সি, মানুষের স্কিল এবং মানুষের টাইম কম্বাইন্ডলি এইগুলো জড়িয়ে যাচ্ছে এবং আমাদের অর্থনীতির চাকাকে, যেটাকে আমরা বলছি অর্থনীতির চাকা বলে আলাদা কোনো ধরনের চাকা নাই যে ট্রাক, বাস অথবা থ্রি হুইলার মতো অনেক ভিন্ন ধরনের কোনো চাকা থাকবে, এমন কিছু না আসলে। কেন অর্থনীতির চাকা হচ্ছে লেবার, শ্রম, শ্রমশক্তি, শ্রমিক, এগুলোই, এর বাইরে কিছু। আমি ইকোনমিক্স অফ মানির প্রথম পয়েন্টের আলোচনায় কিন্তু অনেক সময় নিয়ে ফেলেছি। আমরা চাচ্ছি যে এটার নিয়ে ডিটেলস আলোচনা করবো। আমি বলেছিলাম যে আমাদের বাজেটের আলোচনা হবে, বাজেট নিয়ে একটা ইভেন্ট হবে, সেই ইভেন্টের পূর্ব আলোচনা বলা যেতে পারে, যাতে করে আমরা অর্থ নিয়ে বা অর্থনীতি নিয়ে একটু ভাববার অবকাশ পাই। সেই জন্যই আমাদের আজকের এই ইভেন্ট। তো এই মানির হিস্ট্রিটা আমরা অনেকেই গুগল করেও পড়ে নিতে পারবো, জেনে নিতে পারবো, বা অনেকেই জানি যে আজকে যে আমরা যাকে ফিয়েট কারেন্সি হিসেবে কাগজের মুদ্রা অথবা কয়েন দেখছি, সেটি কিন্তু পূর্বে এমনটা ছিল না। একসময় গোল্ড ছিল, সিলভার ছিল, লাইভ স্টক দিয়ে বা কমোডিটিস এক্সচেঞ্জ হতো, কিন্তু এটা ছিল অনেক আর্লি ফর্মস অফ মানি। কিন্তু সময়ের সাথে এটার একটা এভলিউশন হয়েছে এবং কমোডিটি মানি থেকে ফিয়াট কারেন্সিতে কনভার্ট হয়ে গিয়েছে এবং পেপার কারেন্সি, ব্যাংক নোটস এর প্রচলন শুরু হয়ে গেল, অথবা আমরা কি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর আবির্ভাব ঘটলো। যেমন আপনি যদি লার্জ স্কেলে চিন্তা করেন একটা দেশের অর্থনীতি বা মানি মার্কেট, অর্থনীতি বলতে মানি মার্কেট খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অর্থনীতিতে। কয়েকটা মার্কেট যেমন লেবার মার্কেট, মানি মার্কেট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আসছে এবং এগুলোর উপর ডিপেন্ড করেই মূলত একটা দেশে মানিটারি পলিসি ক্রিয়েট হয়। আপনারা যারা অর্থনীতি শিক্ষার্থী রয়েছেন, আপনারা আইএমএফ এর ওয়েবসাইটে গেলে তাদের এফ&ডি নামে একটা ম্যাগাজিন বের হয়, পাবলিশ হয়। এই পাবলিকেশনটা আপনারা পড়তে পারেন। সেখানে আপনারা ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট নিয়ে গ্লোবাল অনেক আর্টিকেল পাবেন, তাদের অনেক রিসার্চ আছে এটার পেছনে। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট বলতে আসলে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মানি মার্কেট। এটা ছাড়া একটা দেশ, রাষ্ট্র, একটা মুদ্রা ব্যবস্থা চিন্তাই করা যায় না। মানি মার্কেটের গুরুত্ব অনেক বেশি এবং যা কিছু হয় মানি মার্কেটে হয়। মানি মার্কেটেই ফাঁক ফোকর সব তৈরি হয় এবং ফাঁক ফোকর সব মানে অর্থনীতির যে ফাঁক ফোকর রয়েছে সবকিছু কিন্তু এই মানি মার্কেট থেকে আসে, মানি মার্কেটেই হয়। আমরা যেটাকে বলি কালোবাজারি বলি, অথবা আমরা যেটাকে বলি যে আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া স্ট্র্যাটেজি, অথবা যাই বলি না কেন, সবকিছু কিন্তু এই মানি মার্কেট দিয়েই শুরু হয়। তো এই যে ব্যাংকের আবির্ভাব ঘটলো এটার হাত ধরে, যখন ফিয়াট কারেন্সি, পেপার কারেন্সি, ব্যাংক নোটস এবং এই যে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে, মডার্ন মানির ডেভেলপমেন্ট হয়ে আসছে। আর সেটার বর্তমান অনেক ধরনের আমরা রূপ, যেটার কথা আমি বলছিলাম যে ক্রিপ্টো কারেন্সির ব্যবহার, এনএফটির ব্যবহার হচ্ছে, এই ধরনের যে ডিজিটাল কারেন্সিতে এখন কনভার্ট হয়ে যাচ্ছে, মানুষ এখন ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে। এইটার পেছনে কিন্তু ওই যে ইতিহাস সেম। এখন দিন যত যাবে, যত বেশি ক্যাশলেস হওয়ার চেষ্টা করবে, ডিজিটালাইজেশনের চেষ্টা করবে, মানি ডিজিটালাইজেশনের জন্য চেষ্টা করবে, কিন্তু আসলে এই সবকিছুর পেছনে লেবার, শ্রম। এখন দিন যত যাবে আপনি এই শ্রমকে কিভাবে ফাঁকি দিবেন, এই শ্রমটাকে কিভাবে চুরি করে নিয়ে যাবেন, কারণ যখনই এই শ্রমটাকে আমরা শ্রম হিসেবে না বলে কারেন্সিতে কনভার্ট করে নিয়েছি, তখনই আমাদের চিন্তায় কিন্তু শ্রমের বিষয়টা চলে গেছে। এবং প্রত্যেকটা বিষয়েরই একটা সাইকোলজিক্যাল ইফেক্ট থাকে, মানিরও সেম ভাবে সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। সেটাকে যখন শ্রম বলা হয় তখন আপনার সাইকোলজি একরকম ভাবে কাজ করবে, আর সেটাকে যখন ফিয়াট কারেন্সি বলবেন অথবা আপনি পেপার কারেন্সি বলবেন, তখন সেটার গুরুত্ব কিন্তু অন্যরকম হবে, দুটো কিন্তু সেম ভাবে হবে না। তো এই জিনিসটা কিন্তু এখানে অনেক ধরনের ল্যাক অফ
ডিসকাশন আছে, অনেক ধরনের প্রাইভেসি সৃষ্টি করা হয়েছে, অনেক ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, অনেক ধরনের হিপোক্রেসিও রয়েছে এই বিষয়গুলোতে। সেগুলো নিয়ে আমরা ফার্দার অন্য কোনো একটা ইভেন্টে আমরা আলোচনা করব। আহ আসলে আমরা এখানে জাস্ট আজকে ইকোনমিক্স অফ মানি বলতে কি আমরা যে যতটুকু আলোচনা করে শেষ করতে পারবো তার মধ্যে আমি জাস্ট খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। হাউ মানি ইজ ক্রিয়েটেড, এই পয়েন্টে দু একটা কথা বলে যে মানি আসলে কিভাবে ক্রিয়েট হলো। মানি সাধারণত ক্রিয়েট হওয়ার যে প্রসেস বা ক্রিয়েশন প্রসেস সাধারণত দুই রকম মনে করা হয়, মানে সেন্ট্রাল ব্যাংকস এর মাধ্যমে, প্রিন্টিং অথবা প্রিন্টিং কারেন্সির মাধ্যমে। এই দুই ভাবে সাধারণত সেন্ট্রাল ব্যাংক অথবা প্রিন্টিং অফ কারেন্সি। তো এই দুটো কিন্তু আবার একই রকম, মানে সেন্ট্রাল ব্যাংকই সাধারণত প্রিন্ট করে থাকে, অর্থাৎ টাকা ছাপায়। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, টাকা ছাপায় বা ডলার ছাপায় সেন্ট্রাল ব্যাংক। আর এই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে মূলত এই যে মানি ক্রিয়েশন প্রসেসটা তৈরি হয়। কিন্তু এখানেই শেষ না, মানে এই যে সেন্ট্রাল ব্যাংকই কিন্তু মানি ক্রিয়েশন প্রসেসটা শেষ করে দিচ্ছেন। আমি আপনাদেরকে ছোট্ট চিন্তার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। ধরে নেন যে এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর মধ্যে কোনো একটা এমএফএস, আমি নাম বলবো না, কোনো একটা যে কোনো এমএফএস হতে পারে, কোনো একটা এমএফএস যদি আপনাকে বলে যে আপনি যদি 5,000 টাকা ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনাকে আজকে, মানে কোন একটা নির্দিষ্ট দিনে, মানে একটা অফার দিল আর কি, যে কোন একটা নির্দিষ্ট দিনে আপনি যদি 5,000 টাকা ট্রানজাকশন করেন তাহলে আপনাকে 50 টাকা বোনাস দেওয়া হবে। তাহলে এই 50 টাকা বোনাস, আপনি একটা ট্রানজাকশন করবেন, জাস্ট এই একটা ট্রানজাকশনের জন্য আপনাকে 50 টাকা বোনাস দিয়ে ফেলবে। হ্যাঁ, সে হয়তোবা সে তার প্রফিটের অংশ থেকে অথবা ইনভেস্টমেন্টের অংশ থেকে এই 50 টাকা দিবে সে হয়তো, তার এটা একটা মার্কেটিং পলিসি, তার এটা একটা বিজনেস পলিসি। কিন্তু আপনার কাছে বা মার্কেটে, খোলা বাজারে আপনি 5,000 টাকার সাথে 50 টাকা কিন্তু যুক্ত হয়ে গেল কোনো ধরনের লেবারের কন্ট্রিবিউশন ছাড়াই। আর এই যে এরকম একটা ব্যাপার ঘটে গেল, যদি এটা আমরা গ্লোবালে চিন্তা করি বা আমরা ন্যাশন ওয়াইড চিন্তা করি, তাহলে এইভাবে যদি বাড়তেই থাকে তাহলে উইদাউট লেবার যদি কারেন্সি প্রিন্টিং অথবা কারেন্সির ইউজ যদি বেড়ে যায় বা ব্যবহার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু হোল ইকোনমিতে একটা ইফেক্ট পড়বে। বা এটা শুধুমাত্র আমি একটা পার্ট বললাম, মানে জাস্ট একটা ক্ষুদ্র একটা অংশ চিন্তার জন্য বললাম আর কি, যে এইভাবে কিন্তু কারেন্সি তৈরি হতে পারে। সেন্ট্রাল ব্যাংক ছাড়াও কিন্তু কোনো না কোনো ভাবে মানি ক্রিয়েশনের প্রসেস চলমান। সেখানে ইন্টারেস্টের কথা আছে, সুদের বিষয় না বললেই নয়। মানে সেটা হচ্ছে মানি ক্রিয়েশন প্রসেসের মধ্যে, আলোচনার মধ্যে 90% অংশ জুড়ে থাকবে সুদ, ইন্টারেস্ট, 10% থাকবে হচ্ছে গিয়ে ফিউড লেবার অথবা আমরা যেটাকে বলি মিডিয়াম অফ এক্সচেঞ্জের জন্য যে মানি ক্রিয়েশন প্রয়োজন সেটি 10%, আর 90% থাকবে শুধুমাত্র সুদের ব্যাকআপ ফর ইন্টারেস্ট। তাহলে এটা গেল সেন্ট্রাল ব্যাংক এবং প্রিন্টিং কারেন্সির একটা মানি ক্রিয়েশন প্রসেস। আবার কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু মানি ক্রিয়েশন প্রসেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশীদার। এবং এরা কিভাবে ক্রিয়েট করে? এরা ক্রিয়েট করে হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মাধ্যমে। আপনারা এই যে আমি যে কথাগুলো বলছি এর মধ্যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, এই বিষয়গুলো আপনারা একটু ডিটেলসে জেনে নিতে হবে। আমরা আমাদের ইকোনমিক্স অফ মানির আজকের ইভেন্টে সেই বিষয়ে যাব না, আপনারা সেটি গুগলে অথবা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা জেনে নিতে পারেন। বিশেষ করে এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত এবং সহজভাবে বুঝতে চান, মোহাইমিন পাটোয়ারির বর্তমান সময়ের বহুল আলোচিত একজন লেখক বাংলাদেশে, তার কয়েকটা বই আছে এবং অনেকগুলো লেকচার হয়েছে ইউটিউবে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করি তাহলে আপনারা মানি ক্রিয়েশন প্রসেসের কমার্শিয়াল ব্যাংকের এবং সেন্ট্রাল ব্যাংকের যে মূল থিম, আপনার পকেটে টাকা আসছে নাকি আপনার পকেট থেকে টাকা যাচ্ছে, আপনার পকেটে কি, আপনার পকেট তো আর মানি ক্রিয়েট করে না, আপনার পকেটে যে মানিটা আছে সেই মানির আসলে ক্রিয়েশন প্রসেস তো সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু হয়। আর এই সেন্ট্রাল ব্যাংকের সিস্টেমের কারণে, মানিটারি পলিসির কারণে এটা কমার্শিয়াল ব্যাংক পর্যন্ত ছেপে যায়। তাহলে এই যে মানির
ক্রিয়েশন প্রসেস হচ্ছে একটা, দেন হচ্ছে এটা আবার পরবর্তীতে সাপ্লাইতে যায়। আমরা এটা ইকোনমিক্স এর যারা স্টুডেন্ট তারা জানি M1, M2 এবং M3 মানি রয়েছে, মানির প্রকার রয়েছে, প্রকরণ রয়েছে। এটা একাডেমিক আলোচনা, আমি সেটি এখানে আলোচনা করতে যাচ্ছি না, বা পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো ইভেন্টে সেই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা। তো ইম্পর্টেন্স অফ মানি আর ইকোনমিক্স অফ মানি দুটো একটা অপরটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের আলোচনা নেক্সট যখন বাজেট নিয়ে কথা বলবো, আমাদের পরবর্তী ইভেন্ট থাকবে বাজেট নিয়ে আলোচনা। আর সেই ইভেন্টে আমরা বাজেট আসলে কেন প্রয়োজন হয়, বাজেট কাদের জন্য তৈরি করা হয়, বাজেটের পেছনে কি রয়েছে, এবং বাজেট নিয়ে সমালোচনার যে বিষয়গুলো, মানে যেগুলো নিয়ে সাধারণত সমালোচনা করা হয় বাজেটের যে পয়েন্টগুলোতে, সেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ইভেন্টে আলোচনা করব। আজকে আমাদের যারা অডিয়েন্স রয়েছে সবার জন্য হোমওয়ার্কের মধ্যেই থাকলো, আপনারা সবাই ইকোনমিক্স অফ মানি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এবং আমরা যেই প্রশ্নগুলো উত্থাপন করেছি বা যে চিন্তার বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করেছি সেগুলো নিয়ে আপনারাও চিন্তা করবেন, আপনারাও পড়াশোনা করবেন, এবং আমাদের এসএসবিএল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আপনাদের চিন্তা চেতনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।